আজকে আমরা যেটা পড়ব দ্যাট ইজ অ্যাটমিক রেডিয়াস। এখন অ্যাটমিক রেডিয়াসকে আমরা কিভাবে ডিফাইন করব? জেনারেলি radius of an atom is defined as the distance beyond which the influence of nuclear attraction practically ceases to exist. তার মানে যে ডিস্টেন্স অবধি আমরা নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্সটা ফিল করতে পারছি বা একটা ইলেকট্রন ফিল করতে পারছে, সেই ডিস্টেন্সটাকে আমরা বলছি অ্যাটমিক রেডিয়াস। এখন বিভিন্ন ক্ষেত্রে যেহেতু কোনো একটা অ্যাটম সে কোনো একটা ক্রিস্টালে এক্সিস্ট করতে পারে, কোনো একটা আয়ন ফর্মে এক্সিস্ট করতে পারে, বা কোনো একটা আইসোলেটেড অ্যাটম হিসেবে এক্সিস্ট করতে পারে, ফলত আমরা দেখতে পাই যে অ্যাটমিক রেডিয়াসকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। সো আমরা যদি প্রথমেই টাইপস গুলো দেখে নিই, types of atomic radius. Those are এক নম্বর metallic or crystal radius. হোয়াট ইজ দিস? এটা অ্যাকচুয়ালি ধরা যাক কোনো একটা অ্যাটম যখন একটা ইনসাইড এ ক্রিস্টাল অর মেটাল সে যখন এক্সিস্ট করে, তখন সেটাকে আমরা বলছি মেটালিক রেডিয়াস। তার মানে রেডিয়াস of an atom inside a crystal or in metallic state. Say ধরা যাক sodium in sodium metal or potassium in potassium metal. এটাকে আমরা বলছি মেটালিক রেডিয়াস। আচ্ছা, 2 নম্বর যেটা আমরা দেখি দ্যাট ইজ আয়নিক রেডিয়াস। So it is the distance between two adjacent ions. তার মানে radius of an ion that may be inside a crystal, or if we can isolate it, যদিও সেটা সম্ভব না, কিন্তু স্টিল আমরা যদি কোনোভাবে থিওরিটিক্যালি ব্যাপারটা ভাবতে পারি, সো সেই যে রেডিয়াসটা আমরা পাবো দ্যাট ইজ দ্য আয়নিক রেডিয়াস। 3 নম্বর, it may be ionic radius may be cationic or may be anionic. আচ্ছা, 3 নম্বর যেটা আমরা দেখি দ্যাট ইজ কোভ্যালেন্ট রেডিয়াস। So it is actually the radius of a covalently bonded molecule. Most of the cases আমরা যেটা নিয়ে পরিচিত সেটা হচ্ছে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল।
সেখানে আমরা যেটা দেখতে পাই যে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার অ্যাটমের রেডিয়াস হচ্ছে তাদের যে ইন্টারনিউক্লিয়ার সেপারেশন তার জাস্ট হাফ। সো সেক্ষেত্রে একটা পিওরলি কোভ্যালেন্ট বন্ডেড মলিকুলের ক্ষেত্রে তার যে রেডিয়াস সেটাকে আমরা বলছি কোভ্যালেন্ট রেডিয়াস। তাহলে রেডিয়াস অফ আ কোভ্যালেন্টলি bonded atom, most familiar যে এক্সাম্পল সেটা হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস অফ an atom in homonuclear diatomic molecule. So this is the most covalent situation যেহেতু আমরা সেখানে দুটো সেম অ্যাটম, সো তাদের ইলেকট্রোনেগেটিভিটি সেম। সো আমরা দেখতে পাই যে বন্ডেড পেয়ার অফ অ্যাটমটা রয়েছে জাস্ট মিডল অফ দ্য বন্ড। সো সেক্ষেত্রে আমরা ইন্টারনিউক্লিয়ার সেপারেশনকে 2 দিয়ে ভাগ করে যেটা পাই সেটাকে আমরা ওই পার্টিকুলার অ্যাটমের কোভ্যালেন্ট রেডিয়াস হিসেবে কনসিডার করি। আর ফোর্থ যে ক্যাটাগরিটা আমরা দেখতে পাই, ফোর্থ যেটা আমরা দেখতে পাই, সো দ্যাট ইজ ভ্যান ডার ওয়ালস radius. It is actually defined as it is the closest approach between two atoms or group of atoms which are not linked through any chemical bond. So it is actually non-bonded interaction. So এখন এই non-bonded interaction বা ভ্যান ডার ওয়ালস রেডিয়াই বলতে আমরা তাহলে কি বোঝাচ্ছি? এর সবচেয়ে যেটা কমন এক্সাম্পল সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা ইনার্ট গ্যাসের কথা কনসিডার করি, আমরা জানি যে ইনার্ট গ্যাসগুলো জেনারেলি তারা আইসোলেটেড কন্ডিশনে এক্সিস্ট করে এবং তাদের মধ্যে কোনো ইন্টারাকশন থাকে না। সো তাদের ক্ষেত্রে আমরা যে রেডিয়াইটা কনসিডার করতে পারি সেখানে সেটা নট মেটালিক রেডিয়াই, নট আয়নিক রেডিয়াই অর নট কোভ্যালেন্ট রেডিয়াই। সো তাদের ক্ষেত্রে আমরা যে রেডিয়াইটা কনসিডার করি সেটাকে আমরা বলে থাকি ভ্যান ডার ওয়ালস রেডিয়াই। এখন এই নন বন্ডেড ইন্টারাকশন বলতে আমরা অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছি? ধরা যাক এই যে আমরা বলছি যে এরা ইন্টারাকশন করে না বা কোনো বন্ড এদের মধ্যে এক্সিস্ট করে না। সো তাহলে সেক্ষেত্রে আমরা কি করে এই ভ্যান ডার ওয়ালস রেডিয়াইটা মাপছি? ধরা যাক ব্যাপারটা এরকম যে এটা হচ্ছে একটা ইনার্ট গ্যাসের অ্যাটম এ, এর নিউক্লিয়াস, তার ইনফ্লুয়েন্স কাজ করছে এই সার্টেন ডিস্টেন্স অব্দি, which is R. So এখানে অন্য আরেকটা ইনার্ট গ্যাসের অ্যাটম রয়েছে, অ্যাটম B or A, it may be, say it is A. So এটা এই ফার্স্ট অ্যাটমের দিকে মুভ করছে স্লোলি। এখন যতক্ষণ অবধি আমরা এই রিজিয়ান অফ স্পেসে এই সেকেন্ড অ্যাটমটা রয়েছে, এটা যদি অ্যাটম 1 হয়, এটা যদি অ্যাটম 2 হয়, অ্যাটম 2টা যতক্ষণ এই রিজিয়ন অফ স্পেসে রয়েছে ততক্ষণ অবধি এই অ্যাটম 1 এর নিউক্লিয়াস
অ্যাটম 2 এর ইলেকট্রন ডেন্সিটির ওপর কোনো ইন্টারাকশন দিচ্ছে না বা কোনো অ্যাট্রাকটিভ ফোর্স এক্সার্ট করছে না, বা অ্যাটম 2 কোনো ইন্টারাকশন ফিল করছে না। আফটার এ সার্টেন ডিস্টেন্স, ধরা যাক সে এই ডিস্টেন্সটা, দ্যাট ইজ দ্য ডিস্টেন্স আর, যে মুহূর্তে এই ডিস্টেন্সটা অ্যাটম 2 ক্রস করছে, সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে যে অ্যাটম 2 এর ইলেকট্রন ডেন্সিটিকে অ্যাটম 1 এর নিউক্লিয়াস অ্যাট্রাকশন দিতে শুরু করছে। সো আপ টু যে ডিস্টেন্স অবধি অ্যাটম 2 এর ইলেকট্রন ডেন্সিটির উপর অ্যাটম 1 এর নিউক্লিয়াসের কোনো ইন্টারাকশন ছিল না, সেই ডিস্টেন্সটাকে আমরা বলছি ভ্যান ডের ওয়ালস রেডিয়াই, বিকজ আপ টু দ্যাট ডিস্টেন্স there is no interaction, and that is the closest approach যে অবধি তাদের মধ্যে কোনো ইন্টারাকশন থাকছে না, তার চেয়ে স্লাইটলি লোয়ার ডিস্টেন্সে এলেই তাদের মধ্যে একটা ইন্টারাকশন ডেভেলপ করছে। সো that is why it is called non-bonded interaction. That means up to that distance where there is no interaction. এখন আমরা যেটা দেখলাম যে বিভিন্ন টাইপের কি কি ধরনের অ্যাটমিক রেডিয়াস, তো এবার আমরা যেটা দেখে নিই সেটা হচ্ছে যে এই রেডিয়াসগুলোর ভ্যারিয়েশন কিরম অ্যালং এ পিরিয়ড অর অ্যালং এ গ্রুপ। আচ্ছা, এখন আমরা যদি প্রথমে আমাদের পুরনো একটু পড়া মনে করি, দ্যাট ইজ দ্য বোরস থিওরি, সেখানে আমরা দেখেছি যে কোনো একটা অ্যাটমের রেডিয়াস আর, তার ডিপেন্ডেন্সটা হচ্ছে এরকম, n স্কোয়ার h স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার m z স্কোয়ার, যেখানে টার্মগুলো তাদের অ্যাজ ইউজুয়াল মিনিং আর কি রয়েছে। সো তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে r, that is the distance, this is proportional to n square by z. This z should be replaced by, আমাদের এখনকার নলেজ থেকে আমরা জানি যে this z should be replaced by z star or effective nuclear charge. সো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল আর n এর স্কোয়ারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। সো তাই যদি হয় তাহলে আমরা সেখান থেকে বলতে পারি যে যেহেতু একটা পিরিয়ডের বাঁ দিক থেকে ডান দিকে গেলে n রিমেন কনস্ট্যান্ট কিন্তু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করে, এটা আমরা আগেই দেখেছি অ্যাকর্ডিং টু স্ল্যাটার্স রুল। সো তার ফলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে আর ডিক্রিজ করবে, তার মানে ইন এ পিরিয়ডিক টেবল R actually decreases from left to right, আর উপর থেকে নিচের দিকে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো R increases। তাহলে যেহেতু বাঁ দিক থেকে ডান দিকে n রিমেন্স কনস্ট্যান্ট কিন্তু z এফেক্টিভ অর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করছে, সো বাঁ দিক থেকে ডান দিকে r ডিক্রিজ করবে আর রেডিয়াস ডিক্রিজ করবে। আর যেহেতু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অ্যালং এ গ্রুপ অলমোস্ট রিমেন্স কনস্ট্যান্ট কিন্তু n ইনক্রিজ করছে, সো আমরা দেখতে পাবো যে উপর থেকে নিচের দিকে রেডিয়াস ইনক্রিজ করছে। সো ইট ইজ দ্য জেনারেল ট্রেন্ড। এখন কথা হচ্ছে যদি আমরা এই ডিফারেন্ট টাইপ অফ অ্যাটমিক রেডিয়াস তাদের মধ্যে একটা কম্পেয়ার করতে চাই তাহলে সেটা কিরকম দাঁড়াবে। এক্ষেত্রে সিচুয়েশনটা হচ্ছে এরকম যে আমরা চার ধরনের রেডিয়াসের কথা দেখতে পাচ্ছি, মেটালিক রেডিয়াস, আয়নিক রেডিয়াস, কোভ্যালেন্ট রেডিয়াস এবং ভ্যান ডের ওয়ালস রেডিয়াস। আমরা প্রথমত ধরি যেটা কোভ্যালেন্ট রেডিয়াস অর মেটালিক রেডিয়াস, কারোর ক্ষেত্রে কোভ্যালেন্টলি বন্ডেড, কারোর ক্ষেত্রে ক্রিস্টাল। সো কোভ্যালেন্ট অর মেটালিক, যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল। আচ্ছা, যেহেতু ভ্যান ডের ওয়ালস রেডিয়াস দ্যাট ইজ নন বন্ডেড ইন্টারাকশন, সো তাহলে ফর এনি অ্যাটম তার ক্ষেত্রে ভ্যান ডের ওয়ালস রেডিয়াস is always greater than covalent or metallic radius.
এবার আসি আয়নিক রেডিয়াসের কথা। আয়নিক রেডিয়াসের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে স্লাইটলি চেঞ্জ এই কারণে যে ধরা যাক কোনো একটা ক্যাটায়ন যখন ফর্মেশন হচ্ছে তখন সেক্ষেত্রে আমরা কোনো একটা অ্যাটম থেকে একটা ইলেকট্রন বের করে নিচ্ছি, ফলত নিউক্লিয়ার চার্জ সেটা যতগুলো প্রোটন রয়েছে সেটা ইলেকট্রনের সংখ্যার থেকে বেশি, ফলত ইলেকট্রনের উপর অ্যাট্রাকটিভ ফোর্স ইনক্রিজ করছে, যেহেতু ওই অ্যাটমের উপর একটা পজিটিভ চার্জ ডেন্সিটি ডেভেলপ করছে, ফলত আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটায়ন সাইজ ডিক্রিজেস কম্পেয়ার টু দ্য কোভ্যালেন্ট অর মেটালিক রেডিয়াস। সো তার ফলে ক্যাটায়নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেটা ক্যাটায়নিক রেডিয়াসটা কোভ্যালেন্ট অর মেটালিক রেডিয়াসের থেকে ছোট হবে ফর দ্য সেম অ্যাটম। কিন্তু ইফ ইট ইজ অ্যানায়ন, যদি সেই পার্টিকুলার অ্যাটমটা অ্যানায়ন ফর্ম করে তখন কিন্তু ব্যাপারটা একটু উল্টে যাবে, কারণ তখন আমরা দেখতে পাচ্ছি যে যতগুলো প্রোটন রয়েছে ইলেকট্রনের সংখ্যা তার থেকে বেশি হয়ে গেছে। সো তাহলে সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো যে ইন কেস অফ অ্যানায়ন, সো অ্যানায়নিক রেডিয়াস is greater than van der Waals radius is greater than covalent or metallic radius. সো তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের ক্ষেত্রে এই ট্রেন্ডটা একটুখানি বদলে যাবে। দিস ইজ অবভিয়াস, আমরা বুঝতেই পারছি, কারণ একটা ক্ষেত্রে পজিটিভ চার্জ ইনক্রিজ করছে, একটা ক্ষেত্রে নেগেটিভ চার্জ ইনক্রিজ করছে আর ইনকর্পোরেটেড হচ্ছে। সো তার ফলে আমরা এই ধরনের একটা ট্রেন্ড দেখতে পাই ফর এ পার্টিকুলার অ্যাটম অর আয়ন। আচ্ছা, এর পরে আমরা যেটা দেখব, আচ্ছা আমরা একটা প্রথমে বরং উদাহরণ দেখে নিই। আমরা প্রথমে যদি ফ্লোরিনের কথা কনসিডার করি, অবভিয়াসলি তার ক্ষেত্রে অ্যানায়নিক রেডিয়াস, তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার কোভ্যালেন্ট রেডিয়াস সেটা হচ্ছে 0.64 অ্যাংস্ট্রম, তার ভ্যান ডের ওয়ালস রেডিয়াস সেটা হচ্ছে 1.35 অ্যাংস্ট্রম, whereas তার আয়নিক রেডিয়াস সেটা হচ্ছে 1.36 অ্যাংস্ট্রম। ইট ইজ অবভিয়াস, তার কারণ আমরা এখানে যে আয়নটা ফর্ম হচ্ছে দ্যাট ইজ দ্য অ্যানায়ন। সো তাহলে সেক্ষেত্রে অ্যানায়নিক রেডিয়াস যে ভ্যান ডের ওয়ালস রেডিয়াসের চেয়ে বেশি হবে, সেটাই আমরা দেখেছি এবং সেই ট্রেন্ডই এখানে ফলো হচ্ছে। সো ফলত আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ট্রেন্ড এদের ক্ষেত্রে ফলো করে চলছে। এর পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এখন এই রেডিয়াস কি করে আমরা ক্যালকুলেট করব, তার জন্য আমাদের যে মেথডে আমরা ক্যালকুলেট করব দ্যাট ইজ পাউলিংস ইউনিভ্যালেন্ট মেথড। এই পাউলিং ইউনিভ্যালেন্ট মেথডের ক্ষেত্রে পাউলিং যেটা দুটো অ্যাজাম্পশন নিয়েছেন। এক নম্বর অ্যাজাম্পশন, ইন আয়নিক ক্রিস্টাল say mx, cation and anion or in contact with each other and some of their
radii is equal to their inter-ionic distance. That means যদি internuclear distance d হয়, so dm plus x minus is equal to the radius of the cation and the radius of the anion. দু নম্বর যে অ্যাজাম্পশনটা আমরা নিচ্ছি, সরি পাউলিং যেটা দু নম্বর অ্যাজাম্পশন নিচ্ছেন সেটা হচ্ছে the radius of an ion having noble gas configuration is inversely proportional to the effective nuclear charge felt at the periphery of the ion. That means Rm plus is equal to C by Z effective of M plus, and Rx minus is equal to C by Z effective of x minus. এখন এটা বোঝাটা খুব অস্বাভাবিক নয়, তার কারণ আমরা দেখেছি ফ্রম বোরস থিওরি আর এর ডিপেন্ডেন্সটা হচ্ছে, আমরা যদি আবার লিখি n স্কোয়ার h স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার m z স্কোয়ার। এখন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে h this is a constant, 4 pi square m this is a constant, and e square this is again a constant. So তার মানে r এর প্রপোর্শনালিটিটা হচ্ছে সামথিং n স্কোয়ার বাই z। যদি আইসো ইলেকট্রনিক আয়ন হয় তাহলে তাদের দুজনের ক্ষেত্রে, যেহেতু সিন্স দে আর আইসো ইলেকট্রনিক, সো তাদের ক্ষেত্রে সে ধরা যাক সোডিয়াম ফ্লোরাইড, সো সোডিয়াম এবং ফ্লোরাইড Na প্লাস এবং F মাইনাস দুজনেরই ইলেকট্রনিক কনফিগারেশন আইডেন্টিক্যাল, সো তাদের দুজনের ক্ষেত্রে n ভ্যালুটাও সেম, দ্যাট ইজ আ প্রিন্সিপাল কোয়ান্টাম শেল, সেটাও সেম। সো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে R ইজ ইনভার্সলি প্রপোর্শনাল অর ডিপেন্ডেন্ট অনলি অন ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অর সে ডিফেক্টিভ। সো তার ফলে আমরা তাদের ক্ষেত্রে এভাবে লিখতে পারি। আচ্ছা, এখন এইভাবে লিখলে সুবিধে কি? সুবিধে যেটা হচ্ছে যে আমরা জানি যে D, that is the internuclear separation between M plus and X minus, that is Rm plus Rm X minus. So it is C by Z effective M plus C by Z effective X minus.
since C is constant, so 1 by Z effective M plus and 1 by Z effective X minus. Internuclear separation between two ions, সে যদি আমরা সোডিয়াম ফ্লোরাইড ক্রিস্টালের কথা কনসিডার করি, তাহলে আমরা সেই যে ইন্টারনিউক্লিয়ার সেপারেশন বা ডিস্টেন্স সেটা আমরা এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করতে পারি। সো ডি, দ্যাট ইজ দ্য ইন্টারনিউক্লিয়ার সেপারেশন, ইট ইজ এক্সপেরিমেন্টালি meanable quantity. So যেহেতু D experimentally determinable এবং effective nuclear charge for cation এবং anion সেটা আমরা স্ল্যাটার্স রুল থেকে ক্যালকুলেট করতে পারি। সো তার ফলে আমরা সেখান থেকে C যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এর ভ্যালুটা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো, এবং C এর ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি তাহলে আমরা ইন্ডিভিজুয়াল ক্যাটায়ন এবং অ্যানায়নের রেডিয়াস সেটাও বার করে ফেলতে পারবো। সো এইভাবে ইউজিং পাউলিংস মেথড আমরা কোনো একটা ক্যাটায়ন বা অ্যানায়নের যে আয়নিক রেডিয়াস সেটা ক্যালকুলেট করে ফেলতে পারি। আচ্ছা, এখন এইখানে একটা ছোট্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে একটু যেটা বলার সেটা হচ্ছে, ধরা যাক আমরা সে সোডিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে পাউলিংস ইউনিভ্যালেন্ট মেথডে আমরা রেডিয়াস অফ দ্য আয়ন সেটা ক্যালকুলেট করার চেষ্টা করছি। এখন সোডিয়াম ফ্লোরাইড এটা যদি আমরা কনসিডার করি, সেখানে রয়েছে সোডিয়াম আয়ন এবং ফ্লোরাইড আয়ন। সোডিয়ামের ইলেকট্রনিক যে কনফিগারেশন সেটা হচ্ছে 1s2, 2s2, 2p6 এবং 3s1। সো তাহলে সোডিয়াম আয়নের ক্ষেত্রে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 1s2, 2s2 এবং 2p6, 3s0। এখন এখানে যখন পাউলিংস মেথডে আমরা এই ইউনিভ্যালেন্ট রেডিয়াই ক্যালকুলেট করছি, তখন আমরা যখন এই জেড স্টার বা সিগমা যেটা যখন ক্যালকুলেট করব, তখন সিগমার ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা কিন্তু ধরে নেব যে আমাদের ভ্যালেন্স শেল হচ্ছে এই 2s2p। আগের ক্ষেত্রে আমরা যেমন 3s ভ্যাকেন্ট থাকলেও আমরা 0 × 0.35 করতাম, এখানে কিন্তু তা ধরবো না। আমরা ধরে নেব যে দিস ইজ এ ক্লোজ শেল আয়ন 1s2, 2s2, 2p6, এবং সেই ক্লোজ শেল আয়নটা তার শেলের বাইরে যে ইলেকট্রন ডেন্সিটি রয়েছে তার উপর কতখানি ফোর্স এক্সার্ট করছে। সো সেক্ষেত্রে আমরা যখন সিগমা ক্যালকুলেট করব, তখন কিন্তু আমরা 8 × 0.35 প্লাস 2 × 0.85 এভাবে ক্যালকুলেশনটা করব, and that amounts to 4.50. So Z star সেটা আসবে 11 minus 4.50 is equal to 6.50. আচ্ছা, অন্যদিকে ফ্লোরিনের ক্ষেত্রে হচ্ছে 1s2, 2s2, 2p5. So if minus এর ক্ষেত্রে তার কনফিগারেশন 1s2, 2s2, 2p6, so তার ক্ষেত্রে সিগমা হবে এই সেম, that means 4.50, এবং Z স্টার সেটা দাঁড়াবে 9 minus 4.50, that means 4.50. এখন এক্সপেরিমেন্টালি যদি আমরা এই সোডিয়াম ফ্লোরাইডের ইন্টারনিউক্লিয়ার সেপারেশন দেখি, তাহলে দেখব সোডিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে ইন্টারনিউক্লিয়ার সেপারেশন হচ্ছে 231 পিকোমিটার। সো তাহলে আমরা যেটা বলতে পারি যে R প্লাস
plus R minus, that means D is equal to R plus R minus for say sodium fluoride, তাহলে সেটা দাঁড়াচ্ছে C into 1 by Z star plus 1 by Z star minus, তার মানে C into 1 by 6.5 plus 1 by 4.5, আর এই D যেহেতু এটা 231 পিকোমিটার, সো এখানে আমরা 231 বসিয়ে দিতে পারি। সো এখান থেকে ক্যালকুলেট করলে আমাদের যে C এর ভ্যালুটা আসে সেটা হচ্ছে 614.25। এখন এই C এর ভ্যালুটাকে ইউজ করে আমরা যদি সোডিয়াম এবং ফ্লোরাইড আয়নের রেডিয়াস ক্যালকুলেট করি, দ্যাট মিনস C by Z plus and C by Z minus, এই ফর্মুলা ইউজ করে, তাহলে আমরা দেখব যে সেটা এক্সপেরিমেন্টাল ভ্যালুর সঙ্গে খুব ক্লোজলি ম্যাচ করে যায়। বাট দিস ইজ নট দ্য কেস ফর অল দ্য আয়ন্স। এখন কার ক্ষেত্রে সেটা হচ্ছে না বা কেনই হচ্ছে না, এখন দেখতে পাওয়া যায় যে ফর higher valent ion, this hypothesis become useless. সে ধরা যাক আমরা কনসিডার করছি আয়নিক ল্যাটিস অফ ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে দে আর অলসো আইসো ইলেকট্রনিক, এবং তাদের যদি আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা যদি রেডিয়াস ক্যালকুলেট করি, তাহলে দেখতে পাই যে থিওরিটিক্যালি ইট বিকামস Rmg2 plus is equal to 82 picometer, and our oxide that becomes 176 picometer. তো তাহলে এর থেকে আমরা যেটা পাচ্ছি যে তার মানে এই অনুযায়ী DMGO সেটা হওয়া উচিত 258 picometer, but experimentally this is theoretical, কিন্তু এক্সপেরিমেন্টালি আমরা দেখতে পাই যে DMGO actually 203 picometer. So this is much greater than the much lesser than the theoretical value. Experimental value is much less than the theoretical value. So কেন এরকম হচ্ছে? এখন এটা বলতে গিয়ে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এখন এই শর্টার ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স ইজ ডিউ টু দ্য স্মলার আয়ন। এখন তাহলে স্মলার আয়ন যদি হয় তাহলে সেটা কি করে হচ্ছে, আমাদের ক্যালকুলেশনের ফ্লটা কোথায়? না, সেটা হিসেবে আমরা বলতে পারি যে যখনই কোনো একটা আয়নের চার্জ ইনক্রিজ করছে তখন আয়নগুলোর মধ্যে, হায়ার ভ্যালেন্ট আয়নগুলোর মধ্যে কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স ইনক্রিজ করছে। কুলম্বিক attraction force is higher due to higher charge, এবং সেই কারণে দেখতে পাচ্ছি যে there is a additional compression of the ions. ফলত আমাদের যতটা ইন্টারনিউক্লিয়ার সেপারেশন হওয়া উচিত ছিল
ততটা আমরা দেখতে পাচ্ছি না এখন। তার মানে আমরা যেটা প্রথমে পাউলিং ইউনিভ্যালেন্ট রেডিয়াই এই মেজারমেন্টের ক্ষেত্রে আমরা প্রথম যে অ্যাসাম্পশনটা নিয়েছিলাম যে ইন আয়নিক ক্রিস্টাল ক্যাটায়ন এন্ড অ্যানায়ন আর ইন কন্ট্যাক্ট উইথ ইচ আদার, সেটা ঘটছে না অ্যাকচুয়ালি। এখানে দেয়ার ইজ ওভারল্যাপ, এবং যতক্ষণ না আমরা সেই ফ্যাক্টরটাকে ইনক্লুড করতে পারছি ততক্ষণ অবধি আমাদের কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুটা পাওয়া সম্ভব না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করে ক্যালকুলেট করব? এখন এইখানেও আমাদের একটা মেথড রয়েছে, আমরা সেটা একটু আমরা ইমপ্লিমেন্ট করার এখানে চেষ্টা করি। সেটা হচ্ছে দ্য ইকুইলিব্রিয়াম ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স ফর I is to J ল্যাটিস। I is to J মিনস আমরা এখানে জেনারেলাইজ করছি সিস্টেমটাকে। ধরা যাক ম্যাগনেসিয়াম অক্সাইড ল্যাটিসের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম এবং অক্সাইড এরা 1:1 রেশিওতে রয়েছে। এটা যদি এরকম একটা কম্পাউন্ড হয় যে I সংখ্যক ক্যাটায়ন এবং J সংখ্যক অ্যানায়ন, তাহলে আমরা সেটাকে বলবো I is to J ল্যাটিস। তা এই ধরনের একটা ল্যাটিসের ক্ষেত্রে আমরা কনসিডার করছি যে ঘটনাটা কি ঘটবে, দ্যাট ইজ দ্য মোস্ট জেনারেল সিচুয়েশন। সো the radius in case of I is to J lattice could be R I J. From the equation of lattice energy, আমরা জানি the equilibrium internuclear distance আগে আমরা যেটাকে ডি বলছিলাম সেটাকে আমরা এখন আর আই জি হিসেবে রিপ্রেজেন্ট করছি আমাদের সুবিধার জন্য। সো ইকুইলিব্রিয়াম ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স আর ইকুইলিব্রিয়াম holding ions having charge Z plus and Z minus is R equilibrium 4 pi epsilon 0 n b a Z plus Z minus e square 1 by n minus 1. Here a হচ্ছে মডেলুম কনস্ট্যান্ট, n হচ্ছে বর্ন এক্সপোনেন্ট, আর বি হচ্ছে রিপালশন টার্মটা, যেটা আমরা পরে ইভ্যালুয়েট করব। সো এইগুলো বাকি টার্মগুলো অ্যাজ ইউজুয়াল তাদের। আচ্ছা, এবার আমি যদি ধরে নিতাম যে 1:1 ল্যাটিসের ক্ষেত্রে, মানে আমরা পাউলিং এর ক্ষেত্রে যেভাবে আমরা ইউনিভ্যালেন্ট রেডিয়াই ক্যালকুলেট করেছিলাম, দ্যাট ইজ সোডিয়াম এবং ফ্লোরাইডের ক্ষেত্রে, সেই একইভাবে যদি আমরা বিষয়টা দেখি তাহলে আমরা কি দেখব না, যদি আমরা ধরে নিই যে আমরা একটু আগেই বলেছিলাম যে ম্যাগনেসিয়াম এবং অক্সাইডের ক্ষেত্রে আমরা ইউনিভ্যালেন্ট রেডিয়াই পাচ্ছি 82 এবং 176 পিকোমিটার। সেটা কিভাবে পেয়েছিলাম না, সেটা আমরা পেয়েছিলাম ওই ইউনিভ্যালেন্ট রেডিয়াই যেভাবে ক্যালকুলেট করে সেইটা ধরে। কিভাবে না, Mg2+, তার ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন থেকে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ক্যালকুলেট করি,
তাহলে আমরা দেখব দ্যাট ইজ 12 মাইনাস 4.5। যেহেতু ম্যাগনেসিয়াম 2+, তার ইলেকট্রনিক কনফিগারেশন আমাদের সোডিয়ামের মতোই, Na+ এর মতোই, সো অবভিয়াসলি সিগমাটা সেম হবে। তার মানে এক্ষেত্রে যেহেতু নিউক্লিয়ার চার্জটা ডিফারেন্ট, সো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা দাঁড়াবে 7.5। আর অক্সাইডের ক্ষেত্রে সিন্স দ্যাট ইজ আইসো ইলেকট্রনিক উইথ ফ্লোরাইড, সো তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ফর অক্সাইড দাঁড়াবে হচ্ছে 8 মাইনাস 4.5, দ্যাট মিনস 3.5। তাহলে আমরা দেখতে পাবো, এবং যেহেতু আইসো ইলেকট্রনিক Mg2+ এবং সোডিয়াম Na+, এবং অক্সাইড এবং ফ্লোরাইড, সো তার ফলে আমাদের সোডিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে সি প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের যে ভ্যালু পেয়েছিলাম, এটাও সেক্ষেত্রে একই থাকবে। তার মানে সেই একই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের ভ্যালু ইউজ করে আমরা ম্যাগনেসিয়াম 2+ এর যে রেডিয়াসটা পাবো সেটা হচ্ছে 614.25 বাই 7.5 is equal to 81.9 or 82 পিকোমিটার। এই ভ্যালুটাই আমরা ওখানে বলেছিলাম। এবং আর ও 2- সেটা হচ্ছে ZO2- 614.25 বাই 3.5 is equal to 175.5 or 176 পিকোমিটার। সো এইখান থেকে আমরা যেটা পেয়েছিলাম দ্যাট ইজ দ্য ইউনিভ্যালেন্ট রেডিয়াই অফ ম্যাগনেসিয়াম এবং অক্সাইড। এবং আমরা বলেছিলাম যে এই ইউনিভ্যালেন্ট রেডিয়াই ক্যালকুলেট করে যে ভ্যালুটা পাওয়া যাচ্ছে তাদের যোগফল দাঁড়াচ্ছে 258 পিকোমিটার, whereas experimentally that is 203 পিকোমিটার। সো সেই ডিফারেন্সটা ক্যালকুলেট করার জন্যই আমাদের একটা অন্য প্রসিডিউর। সো দিস ইজ দ্য ইউনিভ্যালেন্ট রেডিয়াই। সো এই একইভাবে আমরা ইউনিভ্যালেন্ট রেডিয়াই যদি একটা জেনারেল এক্সপ্রেশন ফ্রম বর্নল্যান্ড ইকুয়েশন ক্যালকুলেট করি, তাহলে আমরা কি দেখব যে ফর R11, তার মানে যেখানে I:J 1:1, দ্যাট মিনস সোডিয়াম ফ্লোরাইড অর ম্যাগনেসিয়াম অক্সাইড লাইক ল্যাটিস, তার ক্ষেত্রে এটা দাঁড়াচ্ছে 4 π epsilon 0 NB by A into 1 since both Z+ and Z- are 1 by n-1. And for Rij, that means where the charge is higher than the 1, like magnesium oxide, তার ক্ষেত্রে দাঁড়াচ্ছে 4 π epsilon 0 NB by I into J into A into square to the power 1 by n-1। আচ্ছা, এখানে একটাই শুধু কন্ডিশন, প্রোভাইডেড দে belong to the same crystal system। সো তাহলে আমরা এই দুটোকে যদি রেশিও করি, দ্যাট মিনস Rij বাই R11, তাহলে আমাদের বাকি টার্মগুলো যেহেতু আইডেন্টিক্যাল, সো কেটে যাবে। তার মানে যেটা পড়ে থাকবে 1:1 by I:J হোল টু দি পাওয়ার 1 by n-1। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে Rij is equal to R11 into I into J to the power -1 by n-1। সো তাহলে আমরা এখানে বলতে পারি যে I and J are the charge of the ion, Ij charge of the ion of higher valent। সো
So if I is equal to J is equal to say C, যেমন আমরা ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্ষেত্রে দেখছি যে দুটোরই চার্জ হচ্ছে +2 or -2. So then RCC is equal to R11 into C to the power -2 by n-1. Thus, using the univalent radii, we can get the actual crystal radii of the ion. So here, if we use the univalent radii, then we can get the actual crystal radii. কিভাবে পাচ্ছি? ধরা যাক এখানে আমরা Rmg2+ তার রেডিয়াই কনসিডার করতে চাইছি। এখন তার ক্ষেত্রে আমরা R11 সেটা পেয়েছিলাম, তার মানে ওই ইউনিভ্যালেন্ট রেডিয়াই ধরে যে রেডিয়াইটা পেয়েছিলাম, দ্যাট ইজ 82 পিকোমিটার। ম্যাগনেসিয়াম 2+ এর চার্জ হচ্ছে 2, আর ফর ম্যাগনেসিয়াম 2+ আয়ন n, দ্যাট ইজ দ্য বর্ন এক্সপোনেন্টের ভ্যালু হচ্ছে 7/7 - 1, যেহেতু n হচ্ছে 7 বর্ন এক্সপোনেন্টের ভ্যালু। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে দিস বিকামস 82 into 2 to the power -1/3, and now it becomes 82 into 0.793 or 65.08. Whereas for R oxide, following the same procedure, আমরা যেটা পাবো 176 into 2 to the power -1/3, তার কারণ তার ক্ষেত্রে বর্ন এক্সপোনেন্টের ভ্যালু সেম, যেখান থেকে আমরা পাবো 139.6 পিকোমিটার। তাহলে আমরা Rmg2+ R অক্সাইড এটা আমাদের দাঁড়াচ্ছে 65.08 plus 139.6 is equal to 204.68 picometer. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফর হায়ার ভ্যালেন্ট আয়ন ডিউ টু অ্যাডিশনাল কম্প্রেশন আমরা পাউলিং ইউনিভ্যালেন্ট রেডিয়াই ইউজ করে যে ভ্যালুগুলো পাচ্ছি সেটা দিয়ে ইন্টারনিউক্লিয়ার সেপারেশন ক্যালকুলেট করলে এক্সপেরিমেন্টাল ইন্টারনিউক্লিয়ার সেপারেশনটা থিওরিটিক্যাল ইন্টারনিউক্লিয়ার সেপারেশনের থেকে অনেক কম হচ্ছে। ফলত উই হ্যাভ টু মডিফাই দিস ভ্যালু, এবং সেই মডিফাইয়ের উপায়টা হচ্ছে আমরা এই লাস্টে যেটা দেখলাম যে আমরা ফর I/J ক্রিস্টালের জন্য আমরা যদি Rij কে রিপ্রেজেন্ট করি বাই সাম R11 ভ্যালু, তাহলে সেই কারেকশন ফ্যাক্টরটা দিয়ে আমরা যে মডিফাইড আয়নিক রেডিয়াসটা পাবো সেটাকে ইউজ করলে আমরা ইন্টারনিউক্লিয়ার সেপারেশন যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভেরি ক্লোজ টু এক্সপেরিমেন্টাল ইন্টারনিউক্লিয়ার সেপারেশন। আমরা দেখেছিলাম যে ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল ইন্টারনিউক্লিয়ার সেপারেশন হচ্ছে 203 পিকোমিটার, whereas এখানে আমরা থিওরিটিক্যালি পাচ্ছি 204.68 পিকোমিটার, হুইচ আর ভেরি ক্লোজ। সো তাহলে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেভাবে আমরা ভ্যালুটাকে মডিফাই করতে পারি। এরপরে মোটামুটি আমাদের ক্যালকুলেশন পার্টটা এখানেই শেষ। এরপরে আমরা জাস্ট দুটো প্রশ্ন একটু অ্যাড্রেস করব, দুটো জায়গা। এক নম্বর হচ্ছে ল্যান্থানাইড কন্ট্রাকশন। ল্যান্থানাইড কন্ট্রাকশন আমরা দেখতে পাচ্ছি যে ল্যান্থানাইড গুলোর ক্ষেত্রে যাদের অ্যাটমিক নাম্বার 58 to 71 তাদের ক্ষেত্রে, আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই ল্যান্থানাইড কন্ট্রাকশন এটাই কেন বলছি না, আমরা দেখতে পাচ্ছি যে এদের ক্ষেত্রে দেয়ার ইজ এ আমরা দেখতে পাচ্ছি যে এই ল্যান্থানাইড এলিমেন্টগুলোর ক্ষেত্রে তাদের আয়নিক রেডিয়াস ডিক্রিজ করছে। এখন অ্যাটমিক নাম্বার বাড়লে আয়নিক রেডিয়াস ডিক্রিজ করবে, এটা খুব অবভিয়াস ব্যাপার। তাহলে হঠাৎ এটাকে আমরা আলাদা করে এত গুরুত্ব দিচ্ছি কেন? ল্যান্থানাইড কন্ট্রাকশন বলে আলাদা করে একটা জিনিস কেন পড়ছি? তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই ল্যান্থানাইড গুলোর ক্ষেত্রে দেয়ার ইজ এ সার্টেন শার্প ডিক্রিজ। দ্যাট ইজ ওয়াই আমরা এটাকে আলাদা করে ল্যান্থানাইড কন্ট্রাকশন বলে উল্লেখ করছি। আদারওয়াইজ অ্যাটমিক নাম্বার বাড়লে অ্যাটমের সাইজ যে কমবে, দিস ইজ অবভিয়াস। সো এখন এই ল্যান্থানাইড কন্ট্রাকশনের কারণ কি, কেন এরকম হচ্ছে?
না, আমরা ল্যান্থানাইট গুলোর যদি জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন দেখি তাহলে দেখব, সো দ্যাট ইজ xenon ইনার কোর 4Fn 5D1 6S2, যেখানে n ভ্যারি করছে ফ্রম 1 to 14। এখন আমরা দেখতে পাচ্ছি যে ল্যান্থানাইট গুলোর ক্ষেত্রে এই যে ইলেকট্রন গুলো সেগুলো অন্যান্যদের মতো, যেমন আমরা এর আগে যখন দেখেছি যে ইলেকট্রন গুলো ভ্যালেন্স শেলে অ্যাড হয় বা আউটার শেলে, এখানে তা হচ্ছে না, ইনার যে 4F শেল সেখানে অ্যাড হচ্ছে। সো এর ফলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে 4F শেল আমরা জানি দ্যাট ইজ স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, এবং ফলত দ্যাট শিল্ডস পুয়ারলি the outer shell electron from the nucleus. So due to poor shielding of 4F orbital, the effective nuclear charge on the outer electron increases. এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে আউটার শেলের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের চার্জ ইনক্রিজ করার ফলে there is a shrinkage in size. শুধু তাই না, তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি, যদিও আমরা বলেছি যে রিলেটিভিস্টিক এফেক্ট ইজ অপারেটিভ ইন কেস অফ হেভিয়ার এলিমেন্ট, মোটামুটি 75 অ্যাটমিক নাম্বার অনওয়ার্ডস এটা মোর প্রমিনেন্ট, কিন্তু যেহেতু ক্রমাগত আমরা হেভিয়ার এলিমেন্টের দিকে আসছি, মানে 58 59 এইরকম জায়গাটা, not too heavy but it is definitely heavy, so তার ফলে রিলেটিভিস্টিক এফেক্ট তার একটা মানে এফেক্ট পড়তে আস্তে আস্তে শুরু করছে, এবং ফলত দেখতে পাওয়া যাচ্ছে রিলেটিভিস্টিক কন্ট্রাকশন ঘটছে 6s অরবিটালে। 6s অরবিটাল ইলেকট্রনগুলোর উপর অ্যাট্রাকটিভ ফোর্স আস্তে আস্তে ইনক্রিজ করছে, এটা আমরা আগেও দেখেছি এই ঘটনা ঘটে, এবং তার ফলে এই দুটোর কম্বাইন্ড এফেক্টের ফলে একটা যে পুয়ার শিল্ডিং আর একটা হচ্ছে আমাদের রিলেটিভিস্টিক কন্ট্রাকশন, এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে there is a certain sharp decrease in atomic or ionic radius of the lanthanides element, এবং সেই যে ওভারঅল কন্ট্রাকশন সেইটাকে আমরা বলছি ল্যান্থানাইড কন্ট্রাকশন। এর ফলে যেটা হচ্ছে যে এই ল্যান্থানাইড এলিমেন্টগুলোর ফর ল্যান্থানাইড এলিমেন্ট এদের হার্ডনেস ইনক্রিজ করছে, তার কারণ সাইজ ছোট হলে তাদের আরো ক্লোজ প্যাক স্ট্রাকচার হবে, তো তার ফলে তাদেরকে ব্রেক করাটা আরো ডিফিকাল্ট হবে। হার্ডনেস ইনক্রিজ করছে, মেল্টিং পয়েন্ট ইনক্রিজ করছে, বয়লিং পয়েন্ট ইনক্রিজ করছে। সো এই ধরনের ফিজিক্যাল প্রপার্টিগুলোকেও এটা এফেক্ট করছে। আচ্ছা, সো তার ফলে আমরা এই ঘটনাটাকে বলছি ল্যান্থানাইড কন্ট্রাকশন। আমাদের অনেক ক্ষেত্রেই ল্যান্থানাইড কন্ট্রাকশনের উপর একটা শর্ট নোট লিখতে দেয়, সো ইট ইজ বেটার টু প্রিপেয়ার এ শর্ট নোট অন ল্যান্থানাইড কন্ট্রাকশন। আচ্ছা, আর একটা প্রশ্ন দিয়ে আমরা এই অ্যাটমিক রেডিয়াই এর ডিসকাশনটা শেষ করব। সেটা হচ্ছে, অনেক সময় আমাদের এই ধরনের একটা প্রশ্ন দেয় যে এমন H minus, F minus, Cl minus and Br minus, the size of the ion, which one is biggest and which one is smallest? সো আমরা যদি এই প্রশ্নটাকে একটু আগে সেগ্রিগেটেড করে নিই এই এলিমেন্টগুলোকে, তাহলে আমরা ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইডের মধ্যে জানি যে আমরা যদি ফ্লোরিন, ক্লোরিন এবং ব্রোমিন তাদের অ্যাটমিক রেডিয়াই কনসিডার করি, তাহলে দেখতে পাবো ইন টার্মস অফ অ্যাটমিক রেডিয়াই তার হচ্ছে ব্রোমিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন। তার কারণ একই গ্রুপে ফ্লোরিন, ক্লোরিন এবং ব্রোমিন রয়েছে, এবং উপর থেকে যত নিচের দিকে যাচ্ছে তত সাইজ ইনক্রিজ করছে। এখন প্রত্যেক ক্ষেত্রে যেহেতু একটা করে ইলেকট্রন অ্যাড হয়েছে, ফলত আমরা যদি আয়নিক রেডিয়াই কনসিডার করি, তাহলে আমরা বলতে পারি যে প্রপোর্শনেটলি প্রত্যেকটার আয়নিক রেডিয়াসও ইনক্রিজ করবে, তার মানে ব্রোমাইড গ্রেটার দেন ক্লোরাইড গ্রেটার দেন ফ্লোরাইড হবে। এখন যদি এরমটাই হয়, এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই পোর্শনটা নিয়ে আমাদের প্রবলেম নেই, আমাদের যাবতীয় কনফিউশন লুকিয়ে রয়েছে H মাইনাস এর সাইজ। সো এটা কোথায় হবে? আমাদের বেশিরভাগ সময় আমরা এটাই আইডিয়া করি যে H মাইনাস শুড বি ভেরি স্মল ইন সাইজ, কিন্তু দেয়ার ইজ এ টুইস্ট এই কারণে যে আমরা যদি H মাইনাস সিচুয়েশনটা দেখি, তাহলে আমরা দেখব যে H মাইনাসের ক্ষেত্রে একটা প্রোটন দুটো ইলেকট্রনকে ধরে রেখেছে, তার মানে ইলেকট্রন টু প্রোটন রেশিও ইজ 2:1। ফলত
একটা প্রোটনের পক্ষে দুটো ইলেকট্রনকে ধরে রাখা খুব ডিফিকাল্ট। এই ধরনের প্রোটন ইলেকট্রন রেশিও কিন্তু আর কোনো এলিমেন্টের ক্ষেত্রে, যে ধরনের অ্যানায়নি ফরমেশন হোক না কেন, তাদের ক্ষেত্রে হয়। সো তার ফলে একটা প্রোটনের পক্ষে দুটো ইলেকট্রনকে ধরে রাখা যেহেতু খুব ডিফিকাল্ট, সো আমরা দেখতে পাই যে H মাইনাস ইজ ভেরি বিগ ইন সাইজ, এবং অ্যামং দিস এলিমেন্ট দ্য সাইজ অফ H মাইনাস ইন টার্মস অফ আয়নিক রেডিয়াই, the size of H minus is highest, which is even greater than Br minus, greater than Cl minus, greater than F minus. So এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে H minus তার ক্ষেত্রে একটা প্রোটন যেহেতু দুটো ইলেকট্রনকে ধরে রেখেছে, ফলত তার সাইজ কিন্তু অনেকটাই বড় এবং সেটা ব্রোমাইডের থেকেও ইভেন হায়ার। So this is more or less all about অ্যাটমিক রেডিয়াই। আমরা অ্যাটমিক রেডিয়াই দেখলাম, তাকে কাকে বলে, তার ক্লাসিফিকেশন দেখলাম। তারপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে কোনটা বড় হচ্ছে বা কোনটা ছোট হচ্ছে। আরেকটা প্রবলেম আমাদের অ্যাড্রেস করা হয়নি, সেটা হচ্ছে আমরা যখন অ্যালং এ পিরিয়ড আমরা যখন অ্যাটমিক রেডিয়াইয়ের ভ্যারিয়েশন দেখি, তখন আমরা দেখতে পাই যে হঠাৎ করে ইনার্ট গ্যাসের ক্ষেত্রে রেডিয়াইটা খুব ইনক্রিজ করে গেছে কম্পেয়ার টু দ্য আদার এলিমেন্ট। অথচ আমাদের যেটা হওয়ার কথা ছিল যে একটা পিরিয়ডের যখন বাঁ দিক থেকে ডান দিকে আমরা প্রসিড করি, তখন সেক্ষেত্রে অ্যাটমিক রেডিয়াই ডিক্রিজ করে। এখন এটা কেন না, এটার কারণ হিসেবে আমরা বলতে পারি যে বাকি এলিমেন্টগুলোর ক্ষেত্রে পিরিয়ডিক টেবিলে যে ভ্যালুটা দেয়া থাকে দ্যাট ইজ দেয়ার অ্যাটমিক রেডিয়াই। কিন্তু আমরা ইনার্ট গ্যাসের ক্ষেত্রে আমরা জানি যে তারা কোনো রকম মলিকুল ফরমেশন করে না, ফলত তাদের ক্ষেত্রে অ্যাটমিক রেডিয়াই পাওয়া সম্ভব নয়। তাদের ক্ষেত্রে আমরা যেটা পাই সেইটা হচ্ছে তাদের ভ্যান ডের ওয়ালস রেডিয়াই। এখন যেহেতু ভ্যান ডের ওয়ালস রেডিয়াই আমাদের সবসময় অ্যাটমিক রেডিয়াইয়ের চেয়ে বড়, তো তার ফলে আমরা দেখতে পাই যে তাদের ক্ষেত্রে ভ্যালুটা অ্যাসিফ অনেক বেশি হয়ে গেছে। এর কারণটা হচ্ছে বাকি সব এলিমেন্টগুলোর ক্ষেত্রে আমরা যে ভ্যালুটা আমাদের পিরিয়ডিক টেবিলে উল্লেখ করা থাকে সেটা হচ্ছে তাদের অ্যাটমিক রেডিয়াই, আর ইনার্ট গ্যাসের ক্ষেত্রে তাদের ভ্যান ডের ওয়ালস রেডিয়াই। তবে এটা যদি সবকটাই একই প্যারামিটার আমরা করতাম, ধরা যাক সবার ক্ষেত্রে আমরা যদি ভ্যান ডের ওয়ালস রেডিয়াই কনসিডার করতাম, তাহলে দেখতাম যে ট্রেন্ডটা এজ ইউজুয়াল ফলো হচ্ছে, দ্যাট মিনস বাঁ দিক থেকে ডান দিকে ধীরে ধীরে ডিক্রিজ করছে। কিন্তু আদারওয়াইজ যেহেতু আমরা অন্যান্য এলিমেন্টগুলোর ক্ষেত্রে ইনার্ট গ্যাস ছাড়া বাকি এলিমেন্টগুলোর ক্ষেত্রে অ্যাটমিক রেডিয়াই ভ্যালুটা কনসিডার করি, তার ফলে আমরা দেখতে পাই যে সাইজটা হঠাৎ করে যেন মনে হয় বেড়ে গেছে ফর ইনার্ট গ্যাস। সেটার কারণ হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা ভ্যান ডের ওয়ালস রেডিয়াই কনসিডার করছি রাদার দেন অ্যাটমিক রেডিয়াই। সো এইটা হচ্ছে মোর অর লেস অল অ্যাবাউট আমাদের অ্যাটমিক রেডিয়াই। আমরা অ্যাটমিক রেডিয়াই কাকে বলে দেখলাম, তার বিভিন্ন টাইপ দেখলাম, তাদের কম্পারেটিভ স্টাডি দেখলাম, পাউলিং ইউনিভ্যালেন্ট রেডিয়াই দেখলাম যে হায়ার চার্জের আয়নের ক্ষেত্রে পাউলিং ইউনিভ্যালেন্ট রেডিয়াই অনুযায়ী আমাদের যদি আমরা রেডিয়াস ক্যালকুলেট করি, তাহলে তার থেকে যে ইন্টার নিউক্লিয়ার সেপারেশন পাওয়া যাচ্ছে সেটা আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালুর সঙ্গে ম্যাচ করছে না। তার কারণ ডিউ টু হায়ার চার্জ দেয়ার ইজ এ কম্প্রেশন ইন সাইজ অফ দ্য আয়ন্স। তার ফলে সেক্ষেত্রে আমরা বর্নল্যান্ড ইকুয়েশন ইউজ করে সেইটাকে আমরা মডিফাই করলাম এবং ইউনিভ্যালেন্ট রেডিয়াইটা ইউজ করে আমরা হায়ার চার্জ আয়নের ক্ষেত্রে রেডিয়াই কি করে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা দেখলাম, এবং সেখান থেকে আমরা যে ভ্যালুটা পেলাম আমরা দেখলাম সেটা আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালুর সঙ্গে ক্লোজলি ম্যাচ করে যায়। তার সঙ্গে আমরা দেখলাম ল্যান্থানাইট কন্ট্রাকশন, এবং অ্যাজ ওয়েল এজ আরো দুটো প্রবলেম আমরা অ্যাড্রেস করলাম যে H মাইনাস, F মাইনাস, Cl মাইনাস এবং Br মাইনাসের মধ্যে কার সাইজ বিগার এবং কার সাইজ স্মলার, এবং ভ্যান ডের ওয়ালস রেডিয়াইগুলোর ক্ষেত্রে পিরিয়ডিক টেবিল ইনার্ট গ্যাসের ক্ষেত্রে হঠাৎ করে তাদের সাইজটা বেড়ে যায় কেন, তার কারণ সবকটা একই স্কেলে আমরা আমাদের ভ্যালুটা বলা থাকে না। অন্যান্য এলিমেন্টগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে তাদের অ্যাটমিক রেডিয়াই পিরিয়ডিক টেবিলে বলা আছে, whereas for inert gas তাদের ক্ষেত্রে তাদের ভ্যান ডের ওয়ালস রেডিয়াই কথা বলা আছে। সেই জন্য এই ধরনের একটা ডিসক্রিপেন্সি আমাদের অ্যাপারেন্টলি মনে হয়। সো দিস ইজ অল অ্যাবাউট অ্যাটমিক রেডিয়াই। আজকের মতো ক্লাস এখানেই শেষ।